আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেমিড স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের আবারও জানাই স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন পরিবেশ রসায়নের সেকেন্ড লেকচার আজকে আমরা আলোচনা করব, দ্বিতীয় লেকচার। এর আগে পরিবেশ রসায়নের প্রথম লেকচার তোমাদের এর মধ্যে গিয়ে শেষ হয়েছে এবং সেই চ্যাপ্টারে আমরা মোটামুটি গ্যাসের সূত্রসমূহ এবং আদর্শ গ্যাস সূত্র এই রিলেটেড যত রকমের সমস্যা ছিল আমরা মোটামুটি সব কিছু সলভ করে এসেছি। আজকের এই দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব কি আরও কিছু ইম্পর্টেন্ট সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তারপর আমরা প্রবেশ করব গ্যাসের গতিতত্ত্ব, আণবিক গতিতত্ত্বতে, এবং সবার শেষে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সংক্রান্ত কিছু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা শুরু করি গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে। গ্রাহামের ব্যাপন সূত্র এটা বোঝার আগে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে গিয়ে ব্যাপন ব্যাপারটা কি। দেখো, ব্যাপন হলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়া। সহজ কথায় ব্যাপন হলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়া। যদি কোনো একটা ছড়িয়ে যাওয়া, ঠিক আছে, এটাই হলো আমাদের ব্যাপন। তো ধরো কোনো একটা পাত্রে আমাদের কোনো একটা পাত্রে এই এখানে একটা কাঠের তক্তা দিয়ে আলাদা করা আছে, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, এখানেও কিছু পরিমাণ গ্যাস আছে। ধরো এখন কাঠের তক্তাটাকে আলাদা করে ফেলা হলো। আলাদা করে ফেললে যদি আমি কাঠের তক্তাটাকে এখান থেকে সরিয়ে দিই, যদি এখান থেকে কাঠের তক্তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বলো তো কী হবে? গ্যাস কি যেই জায়গায় ছিল সেখানেই রয়ে যাবে? তারা কি ধরো এখানের গ্যাসগুলো এখানেই রয়ে যাবে বা এখানের গ্যাসগুলো এখানে রয়ে যাবে? না, বরং গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় কী হবে? আমাদের মুভ করবে। ঠিক আছে, তো এই যে গ্যাস যে উচ্চ চাপের অঞ্চল থেকে, ঠিক আছে, উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে, উচ্চ চাপের অঞ্চলে নিম্ন চাপের অঞ্চলে গ্যাসের এই স্বতঃস্ফূর্ত যে ভ্রমণ বা গ্যাসের যে স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে যাওয়া, এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়াকে বলা হয় কি আমাদের ব্যাপন। ঠিক আছে, তো সহজ কথায় ব্যাপন বলতে আমরা বুঝবো যে পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এমন একাধিক গ্যাসকে যদি একটি আবদ্ধ পাত্রে রাখা হয়, তবে গ্যাসগুলো স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এই যে স্বতঃস্ফূর্তভাবে গ্যাস অণুসমূহের একে অপরের সাথে মিশে যাওয়ার প্রক্রিয়া কি বলা হয়? ব্যাপন। ঠিক আছে, ব্যাপন, এটা হলো ব্যাপন। আরেকটা ব্যাপার কি ব্যাপনের সাথে তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে নিঃসরণ। সেটা হলো নিঃসরণ বা অনুব্যাপন। ঠিক আছে, নিঃসরণটা কি? নিঃসরণ গিয়ে ধরো একটা পাত্রে গ্যাস আছে, এই পাত্রে ধরো গ্যাস আছে, এই পাত্রের গায়ে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে গ্যাস এই ছিদ্রপথ দিয়ে অতি দ্রুত কী হয়ে যাবে? বের হয়ে যাবে। এই যে পাত্রের কোনো ছিদ্র দিয়ে গ্যাসের যে গিয়ে অতি দ্রুত যে গিয়ে আমাদের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া বা নির্গমন হওয়ার প্রক্রিয়া, কোনো আবদ্ধ পাত্রের ছিদ্রের মধ্য দিয়ে গ্যাসের যে অতি দ্রুত নির্গমন হওয়ার প্রক্রিয়া, তাকে বলা হয় নিঃসরণ বা অনুব্যাপন। তো গ্রাহামের ব্যাপন সূত্র, এই ব্যাপন সূত্র যদিও শুধু ব্যাপন সূত্র বলা হয়, কিন্তু গ্রাহামের ব্যাপন সূত্র নিঃসরণের ক্ষেত্রেও কিন্তু খাটে। ঠিক আছে, ব্যাপনের ক্ষেত্রেও খাটে, নিঃসরণের ক্ষেত্রেও খাটে। তো সহজ কথায় আমরা দুইটা জিনিস বুঝলাম। একটা হলো ব্যাপন। ব্যাপন কি? ব্যাপন গিয়ে আমাদের পরস্পর বিক্রিয়া করে না এমন একাধিক গ্যাসের কি পরস্পরের সাথে স্বতঃস্ফূর্তভাবে যে মিশে যাওয়ার প্রক্রিয়া, অথবা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাসের যে স্বতঃস্ফূর্তভাবে যে গিয়ে গমনের প্রক্রিয়া, ঠিক আছে, ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণ কি? নিঃসরণ গিয়ে কোনো পাত্রের অতি সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে প্রবল বেগে যে গ্যাস বেরিয়ে আসে, ঠিক আছে, অতি দ্রুত যে গ্যাস নির্গমনের প্রক্রিয়া, তাকে বলা হয় নিঃসরণ। তো গ্রাহামের ব্যাপন সূত্র ব্যাপনের ক্ষেত্রেও কাজ করে এবং নিঃসরণের ক্ষেত্রেও কাজ করে। তো চলো আমরা দেখি গ্রাহামের ব্যাপন সূত্র কি বলে। গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী, গ্রাহামের ব্যাপন সূত্র যা বলতেছে সেটা গিয়ে স্থির তাপমাত্রা এবং চাপে, তার মানে টেম্পারেচার আর প্রেসার যদি স্থির থাকে, তাহলে কোনো একটা গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে,
কোনো একটা গ্যাসের ব্যাপনের হার বা রেট, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, সেটা তার ঘনত্ব, যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হবে, ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের মানে এটা বর্গমূলের হবে, ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আমি যদি হচ্ছে কোনো গ্যাসের যদি হচ্ছে গিয়ে ব্যাপনের হার বা রেট যদি হয় আর সেই গ্যাসের ঘনত্ব যদি হয় ডি, তাহলে আমি লিখতে পারবো আর সমানুপাতিক 1/√d, বা আর ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/√d। এখানে কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তো এখন যদি হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়াল টু কে ইন্টু √1/d, তো যদি হচ্ছে গিয়ে D1 ঘনত্বের কোনো একটা গ্যাসের রেট হয় R1 আর D2 ঘনত্বের কোনো একটা গ্যাসের রেট যদি হয় R2, তাহলে আমি লিখতে পারবো R1 ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/√d1 এবং R2 ইজ ইকুয়াল টু কে ইন্টু √1/d2, ঠিক আছে। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে R1/R2 করি, ভাগ করি R1, এই 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কী পাবো বলো তো? R1/R2 হচ্ছে আমাদের হয়ে যাবে কত? √d2/d1। এটাই কিন্তু হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের কিন্তু প্রাথমিক সূত্র, ঠিক আছে। R1/R2 ইজ ইকুয়াল টু √d2/d1। আচ্ছা, এবার চলে আসি নেক্সট যে ব্যাপারটা, ব্যাপনের হার বা রেট ইজ ইকুয়াল টু কি? ব্যাপনের হার বা রেট হচ্ছে প্রকাশ করা হয় যে নির্গত গ্যাসের আয়তন ডিভাইড বাই সময়, ঠিক আছে। একক সময়ে কত আয়তন গ্যাস প্রবাহিত হচ্ছে সেটা দিয়ে হচ্ছে ব্যাপনের হার নির্ধারণ করা হয়, ঠিক আছে। একক সময়ে কত আয়তনের গ্যাস প্রবাহিত হচ্ছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ব্যাপনের হার নির্ধারণ করা হয়। এখন আমরা জানি, দেখো, নির্গত গ্যাসের আয়তন ডিভাইড বাই হচ্ছে সময়। তো আমরা জানি হচ্ছে গিয়ে দেখো, যদি কোনো একটা গ্যাসের ধরো হচ্ছে গিয়ে কোনো একটা গ্যাসের যদি আণবিক ভর হয় m1, ঠিক আছে, তাহলে আমি কোনো একটা গ্যাসের আণবিক ভর ধরে নিচ্ছি হচ্ছে কি আমাদের m1, ঠিক আছে। এখন গ্যাসের ঘনত্বটা যদি হয় d1, আমরা কি জানি? ঘনত্ব হচ্ছে কি আমাদের, আমরা জানি হচ্ছে ভর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ঘনত্ব গুণ আয়তন, ঠিক আছে। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কোনো একটা বস্তুর আণবিক ভর যদি হয় m1, আমি লিখতে পারবো m1 ইজ ইকুয়াল টু ঘনত্ব d ইন্টু আয়তন, ঠিক আছে, d1 ইন্টু আয়তন। m1 ইজ ইকুয়াল টু ঘনত্ব d1 ইন্টু আয়তন v, ধরে নিলাম এটা v1, ঠিক আছে। তো আরেকটা গ্যাসের ক্ষেত্রে ধরো আমাদের হচ্ছে আণবিক ভর যদি হয় m2, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের হচ্ছে গিয়ে ঘনত্ব যদি হয় d2, আয়তন হবে v2। কিন্তু দেখো, খেয়াল করো, আমরা জানি যে আমাদের যে কোনো গ্যাসের মোলার আয়তন সবসময় সমান হয়, ঠিক আছে, এবং মোলার আয়তন সবসময় সমান হয় এবং v ইজ ইকুয়াল টু হয় 22.4 লিটার STP-তে, ঠিক আছে। তো যেহেতু আমি এখানে আণবিক ভরের হিসাব করতেছি দুইটাই, m1 এবং m2, সেক্ষেত্রে দুইটারই আয়তন হবে সমান এবং কত হবে? 22.4 লিটার হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে হচ্ছে কি আমাদের m1/m2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের d1/d2, বা আমি লিখতে পারবো হচ্ছে গিয়ে d2/d1 ইজ ইকুয়াল টু m2/m1। এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে r1/r2 ইজ ইকুয়াল টু √d2/d1, ঠিক আছে। √d2/d1 এর জায়গায় আমি কিন্তু বসাতে পারি √m2/m1, ঠিক আছে। √m2/m1 কিন্তু আমি লিখতে পারি, যেখানে m2 এবং m1 হচ্ছে আমাদের কি, এই দুইটা গ্যাসের আণবিক ভর। কারণ হচ্ছে আমাদের আণবিক ভর যদি হচ্ছে গিয়ে আমরা হিসাব করি, তাহলে আমরা জানি যে 1 মোল গ্যাস নিয়ে আমরা কথা বলতেছি, আর 1 মোল গ্যাসের আয়তন সবসময় কি হবে? সমান হবে, v1 এবং v2 সমান হবে। আচ্ছা, এটা গেল আমাদের এই সূত্রটা পর্যন্ত। এবার যদি ধরে নিই কোনো দুইটা গ্যাস যদি একসাথে হচ্ছে গিয়ে আমাদের প্রবাহিত হয়, এবং ধরো হচ্ছে গিয়ে কোনো একটা দুইটা গ্যাস আমাদের T1 আর T2 সময়ে, ঠিক আছে, T1 আর T2 সময়ে সমান পরিমাণ v আয়তন হচ্ছে প্রবাহিত হয়েছে, তাহলে ব্যাপনের হার R1 ইজ ইকুয়াল টু হবে v/T1 আর R2 ইজ ইকুয়াল টু হবে, ঠিক আছে, v/T1 আর R2 ইজ ইকুয়াল টু হবে কি v/T2। তাহলে আমি কিন্তু লিখতে পারি R1/R2 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে v/T1/v/T2। এখান থেকে v কাটা গেলে আমি কিন্তু কি পাই? T2/T1, ঠিক আছে। তো আমাদের এই সূত্রটা আমি লিখতে পারি যে R1/R2 ইজ ইকুয়াল টু √d2/d1 ইজ ইকুয়াল টু √m2/m1 ইজ ইকুয়াল টু T2/T1, ঠিক আছে। তা আশা করি আমরা মোটামুটি গ্রাহামের ব্যাপন সূত্রের যে সূত্রটা, এই যে সূত্রটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা এবার এই সূত্র প্রয়োগ করে কয়েকটা হচ্ছে আমরা কি দেখব, ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে আমরা কয়েকটা সলভ করব। তো
আমরা এখন গ্রাহামের ব্যাপন সূত্র সংক্রান্ত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো প্রথম প্রবলেমটা যদি আমি দেখি, বলা হচ্ছে একই চাপ এবং তাপমাত্রায় কোনো পাত্রের একই ছিদ্রপথে পি এবং কিউ নামক দুটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2। ঠিক আছে, তো যদি কিউ গ্যাসের ঘনত্ব হয় 10, তবে পি গ্যাসের ঘনত্ব আণবিক ভর কত? দেখো আমার কাছে কি দেয়া আছে, আমার পি এবং কিউ গ্যাসের দুটো নিঃসরণ হার দেওয়া আছে, আর অফ পি অ্যান্ড আর অফ কিউ, এবং আমার কাছে দেওয়া আছে কিউ গ্যাসের ঘনত্ব, তার মানে ডি অফ কিউ। গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী আর অফ পি ডিভাইডেড বাই আর অফ কিউ মানে R1 বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার ডি অফ কিউ বাই ডি অফ পি, রুট ওভার D2 বাই D1। তো এখানে যদি আমি সবগুলোর মান বসিয়ে দিই, 0.3 বাই 0.2, এখানে হোল স্কোয়ার, কারণ উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিব, ইজ ইকুয়াল টু ডি অফ কিউ হচ্ছে 10 আর ডি অফ পি যাই না। তো এখান থেকে আমি খুব ইজিলি জাস্ট আমি হচ্ছে ক্যালকুলেটারে বসিয়ে দিই, কিন্তু আমি এখান থেকে খুব সহজেই ডি অফ পি বা পি গ্যাসের ঘনত্ব আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের যদি বের করি তাহলে আমাদের এটার মানটা আসবে হচ্ছে গিয়ে 4.44, ক্যালকুলেটারে বসিয়ে মানটা আসবে 4.44। এটি হচ্ছে আমাদের পি গ্যাসের ঘনত্ব। এখন বলা হচ্ছে পি গ্যাসের আণবিক ভর কত। দেখো, পি গ্যাসের আণবিক ভর যদি আমি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে বের করতে চাই, তাহলে আর পি বাই আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এম কিউ বাই এম পি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমার এম কিউ এর আণবিক ভর দেয়া নাই, তাহলে আমি এম পি এরটাও বের করতে পারবো না, তাহলে আমি গ্রাহামের ব্যাপন সূত্র ইউজ করতে পারতেছি না। কিন্তু যদি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, তার থেকে কিন্তু আমরা আণবিক ভর বের করতে ফেলতে পারি। তাহলে এটার থেকে আণবিক ভর কীভাবে বের করবো? এমপি ইজ ইকুয়াল টু, আমরা জানি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে এই ঘনত্বটাকে যদি বাষ্প ঘনত্ব হিসেবে আমি ট্রিট করি, তাহলে বাষ্প ঘনত্ব কোনো একটা গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বর দ্বিগুণ। এটার মানটা আসবে হচ্ছে গিয়ে 8.88। খেয়াল করো, এখানে কিন্তু আমি মানে এখানে যে ঘনত্বটা আমি নির্ণয় করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাষ্প ঘনত্ব না, কিন্তু আমি বাষ্প ঘনত্ব হিসেবে হিসেব করেছি আণবিক ভরটা বের করার জন্য। ঠিক আছে, কারণ আমাদের হচ্ছে কি এনাফ ডাটা দেওয়া ছিল না এইভাবে এই গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে বের করার জন্য। ঠিক আছে, তো এই জন্য আমি এটাকে বাষ্প ঘনত্ব হিসেবে ট্রিট করেছি, কিন্তু এটা কিন্তু বাষ্প ঘনত্ব অ্যাকচুয়ালি না। আচ্ছা, তো মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে আছে আণবিক ভর বের করা যাবে না আসলে। তো সেকেন্ড যে প্রবলেমটা দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 99.99 কিলো প্যাসকেল চাপে একটি পাত্রের ছিদ্রপথ দিয়ে 5 মিনিটে 12.5 DM³ অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে একই সময়ে ওই ছিদ্রপথ দিয়ে একই অবস্থায় কী পরিমাণ হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং হচ্ছে চাপ দেওয়া আছে, সেই তাপমাত্রা এবং চাপে 5 মিনিটে যদি 12.5 DM³ অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়, তাহলে একই অবস্থায় কী পরিমাণ ডাইহাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। ঠিক আছে, এখন দেখো আমি এখানে প্রথমে হচ্ছে গিয়ে 5 মিনিটে 12.5 DM³ অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়, এখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের নির্গত হওয়ার রেট টাইম বের করে ফেলতে পারি। ঠিক আছে, ভি বাই টি, ভি হচ্ছে আয়তন দেওয়া আছে 12.5 DM³ ডিভাইডেড বাই সময় হচ্ছে গিয়ে 5 × 60। ঠিক আছে, 60 সেকেন্ড যদি আমি বসিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 12.5 DM³ ডিভাইড বাই 5 × 60 যদি আমি করি, তাহলে আমি হচ্ছে গিয়ে মানটা পেয়ে যাব, একটু ধরো, 0.04166 DM³। ঠিক আছে, এটাকে আমি হচ্ছে গিয়ে যেহেতু 0.04166 একটু ছোটো, এটাকে আমি সেন্টিমিটার কিউবে প্রকাশ করতে পারি। এটাকে আমি করবো 1 DM³ থেকে সেন্টিমিটার কিউব যেতে হলে কী করবো, 1000 দিয়ে গুণ দিব, তাহলে আমি চলে যেতে পারি 41.667 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 1000 দিয়ে গুণ দিয়ে আর কি। আচ্ছা, এখন আমরা জানি আর অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই আর অফ হাইড্রোজেন সালফাইড ইজ ইকুয়াল টু রুট ওভার এম অফ হাইড্রোজেন সালফাইড ডিভাইডেড বাই এম অফ অ্যামোনিয়া। ঠিক আছে,
এখানে যে মানগুলো বসিয়ে দেই 41 পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, ডিএম কিউব পার সেকেন্ড, কারণ আমি তো হচ্ছে কি রেট হিসাব করতেছি। 41.667 ডিভাইড বাই রেট হাইড্রোজেন ডাইসালফাইড আমি জানি না, ইজ ইকুয়াল টু হাইড্রোজেন ডাইসালফাইডের আণবিক ভর কত হবে এখানে 34, অ্যান্ড অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কি আমাদের কত 17, ঠিক আছে। তো হচ্ছে কি আমার এখানে √2 অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখান থেকে আমি হচ্ছে গিয়ে এইটার মান √2, এখান থেকে হচ্ছে গিয়ে আমি হাইড্রোজেন সালফাইডের রেট টাইম বের করে ফেলতে পারবো। রেট যদি আমি সব কিছুর মান দেওয়া আছে জাস্ট হিসাব করে ফেলি, রেট আসে হচ্ছে গিয়ে 30.369 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সেকেন্ডে 30.369 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়। এখন কথা হচ্ছে একই সময় নির্গত হয় কতটুকু, তার মানে আমার বের করতে হবে 5 মিনিটে, ঠিক আছে। 5 মিনিটে নির্গত হয় কতটুকু, 5 মিনিটে নির্গত হবে 30.369 ইন্টু 5 ইন্টু 60 সেন্টিমিটার কিউব গ্যাস। তো মানগুলো বসিয়ে দিলে আমাদের আসে হচ্ছে গিয়ে 30.369 ইন্টু 5 ইন্টু 60 করলে হচ্ছে আমাদের আসে 9110.928 সেন্টিমিটার কিউব। এটাকে ডিএম কিউবে নিলে আসবে 9.11 ডিএম কিউব। এটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আনসার। ওকে, তো এটা আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড প্রবলেমটা আমাদের হয়ে গেল। আমাদের থার্ড যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের বুয়েটে 2017-18 সালে আসা একটি প্রশ্ন। তো এখানে কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে যে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। একই অবস্থায় সমান আয়তনের 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় লাগে। তো এখানে আমাদের দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে কি আমাদের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস, আর একটা হচ্ছে আমাদের মিশ্রণ, ঠিক আছে। আমাদের একটা মিশ্রণ, এটা হচ্ছে আমি দিলাম মিক্সড। এই মিক্সড যে গ্যাসটা আছে তার মধ্যে আবার দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে অক্সিজেন আর তার সাথে আছে হচ্ছে একটা আননোন গ্যাস, ঠিক আছে, একটা আননোন গ্যাস। তো আমার হচ্ছে গিয়ে এই মিক্সড গ্যাসের রেট দেওয়া আছে R(m), ঠিক আছে। মিক্সড না মানে কতটুকু রেট না, কতটুকু হচ্ছে সময় লাগে সেটা দেওয়া আছে। এটা হচ্ছে কি আমি T(m), ঠিক আছে, T(m) দেওয়া আছে কতটুকু সময় লাগে, যেহেতু সমান আয়তনের হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে কী হচ্ছে ব্যাপিত হচ্ছে, তো T(m) দেওয়া আছে। তো আমি হচ্ছে সমান আয়তনের যেহেতু দেওয়া আছে আমি কিন্তু সময় দিয়ে হিসাব করতে পারবো। আর হচ্ছে কি এদিকে হচ্ছে কি আমাদের T(O2) দেওয়া আছে 80 সেকেন্ড। তো আমি যদি ব্যাপন সূত্রটা খেয়াল করি তাহলে আমাদের হচ্ছে ব্যাপন সূত্রটা ছিল হচ্ছে আমাদের কি R1/R2 ইজ ইকুয়াল টু হচ্ছে √M2/M1 ইজ ইকুয়াল টু হচ্ছে √ওভার নাই, এখানে √ওভার নাই, আচ্ছা √ওভার দিয়ে হচ্ছে কি D2/D1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি T2/T1, ঠিক আছে। এই ছিল আমাদের ব্যাপন সূত্র, ঠিক আছে। তো এখন যদি এখান থেকে আমি এই যে এই আর এই মানটা নিই, যেহেতু আমার হচ্ছে আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে, আণবিক ভর যেহেতু বের করতে হবে আমি এই দুইটা সূত্র নিয়ে গেলাম, এই দুইটা পার্ট নিয়ে গেলাম। তাহলে আমি হচ্ছে লিখতে পারি √m অফ মিক্সড, ঠিক আছে, মিক্সডেরটা আমি বের করব, ডিভাইড বাই m অফ অক্সিজেন, অক্সিজেনটা আমার জানা আছে, ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি T অফ মিক্স ডিভাইড বাই T অফ অক্সিজেন। তো এখানে আমাদের হচ্ছে গিয়ে m অফ মিক্স, তার মানে মিক্সড গ্যাসের আণবিক ভর আমি তো জানি না, আমি তো বের করতে পারবো না, বের করব। আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 ইজ ইকুয়াল টু মিক্সড গ্যাসের টাইম হচ্ছে গিয়ে 85 সেকেন্ড আর অক্সিজেনের টাইম হচ্ছে গিয়ে 80 সেকেন্ড। এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে হিসাব করি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু হচ্ছে গিয়ে মিক্সড গ্যাসের আণবিক ভরটা বের করে ফেলতে পারবো। এখানে স্কোয়ার হয়ে যাবে, তারপর 32 গুণ করে ফেলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা যদি আমি হিসাব করি, এইটা হিসাব করলে আমার হচ্ছে গিয়ে পাওয়া যাবে, দেখো 85/80, আমি যদি একটু হিসাব করে ফেলি কুইকলি, 85/80 স্কোয়ার ইন্টু 32 ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 36.125। আচ্ছা, এখন খেয়াল করো, আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, নিচে লিখবো আমি। এখন খেয়াল করো মিক্সড গ্যাসের আণবিক ভর হচ্ছে গিয়ে 36.125। এখন মিক্সড গ্যাসে কয়টা গ্যাস আছে, অক্সিজেন ছিল আর আননোন গ্যাস ছিল,
এখন মিক্সড গ্যাসে অক্সিজেনের আননোন গ্যাসের পরিমাণ 20%। তার মানে আমি এখান থেকে লিখতে পারি মিক্সড গ্যাসে আননোন গ্যাসের মূল ভগ্নাংশ হচ্ছে গিয়ে 20/100 ইন্টু 20/100, ঠিক আছে। আর অক্সিজেনের তাহলে হচ্ছে মূল ভগ্নাংশ কতটুকু হবে? অক্সিজেনের মূল ভগ্নাংশ হবে মিক্সড গ্যাসে x অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু, তাহলে 20% যদি আননোন গ্যাস, বাকিটি হচ্ছে অক্সিজেন গ্যাস, 80/100। এখন আমাদের যে মিশ্রণটা আছে এটা হচ্ছে অক্সিজেনের, আর এটা হচ্ছে আমাদের কত, এই যে আননোন গ্যাসটা। এখন আমাদের যে মিশ্রণটা আছে, মিশ্রণের আণবিক ভর m অফ m ইজ ইকুয়াল টু হবে অক্সিজেনের হচ্ছে কি আমাদের মূল ভগ্নাংশ ইন্টু অক্সিজেনের আণবিক ভর প্লাস আমাদের হচ্ছে আননোন গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু আননোন গ্যাসের আণবিক ভর। এখানে আমি মানগুলো বসিয়ে দিয়ে পাবো 36.125 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে অক্সিজেনের হচ্ছে গিয়ে মূল ভগ্নাংশ কতটুকু ছিল 80/100 ইন্টু 32 প্লাস আননোন গ্যাসের হচ্ছে গিয়ে আমি মূল ভগ্নাংশ হচ্ছে 20/100 ইন্টু আমাদের হচ্ছে গিয়ে আণবিক ভরটা অজানা। এখান থেকে বাকি সব মান দেওয়া আছে, শুধু আননোন গ্যাসের আণবিক ভরটা যদি আমি হিসাব করে ফেলি, বাকি সব কিছু মান দেওয়া আছে, শুধু আমি ক্যালকুলেটর দিলেই হিসাব হয়ে যাবে। আসবে হচ্ছে গিয়ে 52.625 গ্রাম। এটা কিন্তু হচ্ছে আমাদের যে অজানা গ্যাসটা ছিল সেই অজানা গ্যাসের আণবিক ভর, ঠিক আছে, অজানা গ্যাসের আণবিক ভর, ঠিক আছে। এভাবে কিন্তু আমি বের করতে পারি। যদি 20% যদি হয় আননোন, তাহলে অক্সিজেন কতটুকু ছিল 80%। এই কারণে আমি হচ্ছে মূল ভগ্নাংশ 80/100 লিখেছি, ঠিক আছে। 0.2 হচ্ছে গিয়ে আননোন গ্যাসের মূল সংখ্যা, আর অক্সিজেনের হচ্ছে গিয়ে 0.8। ওকে, তো এইগুলো আমাদের হচ্ছে গ্রাহামের ব্যাপন সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল, প্রবলেমগুলো ছিল, এগুলো আমরা সলভ করলাম। এবার আমরা আলোচনা করব ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে, ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে। তো আগে আমাদের জানতে হবে যে আংশিক চাপ ব্যাপারটা কি, ঠিক আছে। আংশিক চাপ ব্যাপারটা কি? ধরো একটা পাত্র আছে, ধরো এটা একটা পাত্র, ধরো এই পাত্রে অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, এরকম 3টা গ্যাস আছে। তো এখন এই পাত্রের ধরো হচ্ছে গিয়ে অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস মিলে মোট চাপ দেয় P। এখন যদি এই পাত্রে অক্সিজেন এবং নাইট্রোজেন না থাকতো, তাহলে হাইড্রোজেন একা যেই চাপ দিত সেটাকেই বলা হবে এই পাত্রে হাইড্রোজেনের আংশিক চাপ P of H2। একইভাবে যদি হাইড্রোজেন আর নাইট্রোজেন না থাকতো, অক্সিজেন একা যেই চাপ দিত সেটা হয়তো P of O2 বা অক্সিজেনের আংশিক চাপ। আর অক্সিজেন আর হাইড্রোজেন না থাকলে শুধু নাইট্রোজেন একা চাপ যা দিত সেটাই হতো P of N2 বা নাইট্রোজেনের আংশিক চাপ। বোঝা গেছে? তার মানে কোনো একটা পাত্রে যদি একাধিক গ্যাসের মিশ্রণ থাকে, তবে সেই পাত্রে ওই কোনো একটি গ্যাস একা থাকলে যে পরিমাণ চাপ প্রদান করতো তাকে বলা হচ্ছে সেই গ্যাসের আংশিক চাপ। এখন ডাল্টনের আংশিক চাপ কি বলে এটা আমরা দেখি। ডাল্টনের আংশিক চাপ সূত্র বলতেছে যে পারস্পরিক বিক্রিয়াহীন একাধিক গ্যাসের মিশ্রণ কর্তৃক প্রযুক্ত মোট চাপ মিশ্রণের প্রত্যেকটি গ্যাস কর্তৃক প্রযুক্ত আংশিক চাপের যোগফলের সমান হবে। তার মানে এই পাত্রের ক্ষেত্রে মোট চাপ P = হবে P of H2 প্লাস P of N2 প্লাস P of O2। তার মানে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপের যোগফলের সমান। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কোনো একটা গ্যাস মিশ্রণে ধরো A এবং B দুটি গ্যাসের, আচ্ছা এটা হচ্ছে আমাদের কীভাবে আংশিক চাপ নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, আর আশা করি ডাল্টনের আংশিক চাপ আমি বুঝতে পারছি। এবার হচ্ছে আংশিক চাপ কীভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো আংশিক চাপ নির্ণয় করা হচ্ছে গিয়ে মূল ভগ্নাংশ দিয়ে, কি দিয়ে? মূল ভগ্নাংশ দিয়ে, ঠিক আছে। তো ধরো একটা পাত্রে দুইটা গ্যাস আছে A এবং B, A আছে ধরো N of A মোল আর B আছে হচ্ছে কি N of B মোল। এখন A এর আংশিক চাপ হচ্ছে P of A আর B এর আংশিক চাপ হচ্ছে P of B। তাহলে P of A হিসাব করা হয় A এর মূল ভগ্নাংশ, ঠিক আছে। P of A = হচ্ছে কি A এর মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ কি? A আর B মিলে যেই চাপ দেয় সেটা হচ্ছে মোট চাপ। ধরেন এই মোট চাপ হচ্ছে কি P। আচ্ছা, তাহলে PA = X of A ইন্টু P। একইভাবে PB, তার মানে হচ্ছে কি B এর আংশিক চাপ = X of B, তার মানে B এর মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ P। এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাহলে হচ্ছে কি এই যে দেখো আংশিক চাপ = মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে আমি মূল ভগ্নাংশ কীভাবে হিসাব করব?
মোল ভগ্নাংশ এক্স অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ এর মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। এই পার্টে দেখো এর মোল সংখ্যা কত এন অফ এ, আর মোট মোল সংখ্যা হতো এন অফ এ প্লাস এন অফ বি। তাহলে আমাদের এক্স অফ এ ইজ ইকুয়াল টু কত এন অফ এ ডিভাইড বাই এন অফ এ প্লাস এন অফ বি। একইভাবে এক্স অফ বি তার মানে বি এর মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু বি এর মূল সংখ্যা ডিভাইড বাই মোট মূল সংখ্যা, তার মানে এন অফ বি ডিভাইড বাই এন অফ এ প্লাস এন অফ বি। তাহলে আমি কিন্তু হচ্ছে এক্স অফ এ এবং এক্স অফ বি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আমি কিন্তু হচ্ছে গিয়ে আংশিক চাপ পি অফ এ এবং পি অফ বি বের করে ফেলতে পারবো। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কত হবে এন অফ এ মানে এর মূল ভগ্নাংশ এর মূল সংখ্যা ডিভাইড বাই মোট মূল সংখ্যা এন অফ এ প্লাস এন অফ বি ইন্টু মোট চাপ। একইভাবে পি অফ বি তার মানে বি এর আংশিক চাপ হবে এন অফ বি তার মানে বি এর মূল সংখ্যা ডিভাইড বাই এন অফ এ প্লাস এন অফ বি তার মানে মোট মূল সংখ্যা ইন্টু পি মানে হচ্ছে মোট চাপ। এই হলো আমাদের হচ্ছে গিয়ে আংশিক চাপের বের করার সূত্র। এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী এই পাত্রের মোট চাপ পি ইজ ইকুয়াল টু হবে, ঠিক আছে, এই পাত্রের মোট চাপ পি ইজ ইকুয়াল টু হবে পি অফ এ প্লাস পি অফ বি। কারণ ডাল্টনের আংশিক চাপ বলেছে যে প্রত্যেক গ্যাসের আমাদের হচ্ছে গিয়ে আংশিক চাপ যোগ করলে আমি মোট চাপ পাওয়া যাবে। দেখো মিশ্রণের প্রত্যেকটি গ্যাস কর্তৃক প্রযুক্ত আংশিক চাপের যোগফলের সমান মোট চাপ মিশ্রণের প্রত্যেকটি গ্যাস কর্তৃক প্রযুক্ত আংশিক চাপের যোগফলের সমান। তো এখানে এই সূত্রগুলো একসাথে করে দেওয়া আছে যে স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন এ বি সি তিনটি গ্যাস মিশ্রণের মোট চাপ যদি হয় পি আর এদের আংশিক চাপ যদি যথাক্রমে হয় এর আংশিক চাপ যদি হয় পি অফ এ, বি এর যদি হয় পি অফ বি এবং সি এর যদি হয় পি অফ সি, তাহলে আমাদের আংশিক চাপ পি অফ এ ইজ ইকুয়াল টু এর মূল ভগ্নাংশ এক্স অফ এ ইন্টু মোট চাপ, আর মোট চাপ পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে কি আমাদের আমরা হচ্ছে কি জানি যে যদি হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট হচ্ছে কি আমাদের গ্যাস নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে চাপ এবং হচ্ছে আয়তনের গুণফল সমান হয়। সেখান থেকে হচ্ছে আমি গ্রাহামের এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমি লিখতে পারি যে দুটা ভিন্ন ভিন্ন আয়তনের হচ্ছে গিয়ে পাত্রে যদি হচ্ছে আমাদের গ্যাসগুলো থাকে এবং তারপর যদি হচ্ছে গ্যাসগুলোকে যদি একত্রে মিশ্রিত করা হয়, ঠিক আছে, তিনটা ভিন্ন ভিন্ন পাত্রে হচ্ছে কি আমাদের গ্যাসগুলো ছিল। ধরো হচ্ছে গিয়ে ভি এ পাত্রে ছিল প্রথম পাত্র ছিল হচ্ছে আমাদের এ গ্যাস, সেটা আয়তন ছিল ভি অফ এ, তারপর হচ্ছে বি গ্যাস ছিল ভি অফ বি এবং সি গ্যাস ছিল ভি অফ সি আয়তনের পাত্রে। এবার তিনটাকে যদি হচ্ছে একসাথে করে ফেলা হয়, একসাথে যদি হচ্ছে যুক্ত করা হয়, তাহলে পাত্রের মোট আয়তন কত হবে ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস ভি অফ সি মানে গ্যাসের মোট আয়তন। আর এটার মধ্যে হচ্ছে আমাদের গ্যাস আছে হচ্ছে কি এ বি আর সি। সেক্ষেত্রে আমি লিখতে পারি যে গ্যাসের মোট চাপ পি ইন্টু মোট আয়তন ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস ভি অফ সি ইজ ইকুয়াল টু প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ এবং আয়তনের গুণফলের সমান, মানে পি অফ এ ইন্টু ভি এ প্লাস পি অফ বি ইন্টু ভি বি প্লাস পি অফ সি ইন্টু বি সি এর সমান। এটাই কিন্তু এখানে লেখা আছে যে পি অফ ভি এ প্লাস ভি বি প্লাস ভি সি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টু ভি এ, পি অফ বি ইন্টু ভি বি, পি অফ সি ইন্টু বি সি এর সমান। আচ্ছা, আবার অনেক সময় এরকম হতে পারে যে তিনটা পাত্রকে একসাথে যোগ করা হয় নাই, বরং তিন পাত্রের গ্যাসকে নিয়ে একটা ভিন্ন পাত্রে নেওয়া হয়েছে। সেই ভিন্ন পাত্রের আয়তন ধরে নিলাম হচ্ছে গিয়ে ভিন্ন একটা আয়তন ধরে নিলাম হচ্ছে গিয়ে ভি আয়তন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সূত্রে মোট আয়তন ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি হবে না, বরং মোট আয়তন হবে এখানে ভি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে পি ভি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টু ভি এ, পি অফ বি ইন্টু ভিবি, পি অফ সি ইন্টু ভিসি। ঠিক আছে, তার মানে হচ্ছে মোট চাপ ইন্টু মোট আয়তন ইজ ইকুয়াল টু প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ ইন্টু প্রত্যেকটা গ্যাসের আয়তন। বুঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা হচ্ছে কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো প্রথম যেই ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে বোটেক্সে 2009-10 সালে হচ্ছে আসা একটি ম্যাথ। এখানে বলা হচ্ছে যে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে 142 গ্রাম ক্লোরিন আর 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে। মিশ্রণের মোট চাপ যদি হয় 1.58 এটমসফিয়ার হলে ক্লোরিন এবং হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। ঠিক আছে, পি অফ Cl2 কি হবে এক্স অফ Cl2 ইন্টু মোট চাপ, তাই না?
এখন x অফ Cl2 কে আমি কীভাবে নির্ণয় করবো? একইভাবে P অফ হাইড্রোজেন হবে x অফ হাইড্রোজেন ইন্টু মোট চাপ। এখন x অফ Cl2 কীভাবে হিসাব করবো? ইকুয়াল টু হচ্ছে কি ক্লোরিনের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা, তার মানে হাইড্রোজেন আর ক্লোরিনের মোল সংখ্যা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ক্লোরিন কত আছে 142 গ্রাম, তাহলে ক্লোরিনের মোল সংখ্যা হবে 142, ক্লোরিনের ভর ডিভাইড বাই আণবিক ভর 71 ডিভাইড বাই হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে 8 গ্রাম, মানে হাইড্রোজেনের ভর ডিভাইড বাই হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম, প্লাস হচ্ছে গিয়ে ক্লোরিনের তোমাদের হচ্ছে গিয়ে মোল সংখ্যা আমরা দেখেছি 142/71। ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু লিখতে পারি হচ্ছে গিয়ে দেখো ক্লোরিনের মোল সংখ্যা তাহলে কত দাঁড়াচ্ছে 2, আর হাইড্রোজেনের মোল সংখ্যা দাঁড়াচ্ছে তাহলে দেখো তো 4 প্লাস এখানে 2, তার মানে হচ্ছে 2/6, তার মানে হচ্ছে 1/3। এটা হচ্ছে ক্লোরিনের মোল ভগ্নাংশ। তাহলে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে ইকুয়াল টু n অফ হাইড্রোজেন ডিভাইড বাই n অফ হাইড্রোজেন বাই n অফ ক্লোরিন। তাহলে আমি কিন্তু লিখতে পারি হাইড্রোজেনের মোল সংখ্যা কত বের করেছি আমরা 4, তাই না? 4/4 প্লাস 2, তার মানে হচ্ছে আমাদের 4/6, তার মানে হচ্ছে গিয়ে 2/3। তাহলে আমি হচ্ছে গিয়ে হাইড্রোজেন এবং ক্লোরিনের মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার যদি চাপ বের করতে চাই তাহলে আমি কি করব? x অফ ক্লোরিন মানে কত 1/3 ইন্টু মোট চাপ কত 1.5 অ্যাটমসফিয়ার চাপ। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের মূল ভগ্নাংশ কত 2/3 আর মোট চাপ হচ্ছে 1.5 atm। তা আমার এখানে হচ্ছে গিয়ে ক্লোরিনের হচ্ছে গিয়ে আমাদের আংশিক চাপ আমি পাবো হচ্ছে গিয়ে 0.5 অ্যাটমসফিয়ারিক চাপ, আর হচ্ছে গিয়ে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হবে হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফিয়ারিক চাপ। এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার একটি পাত্রে, ঠিক আছে, পাত্রের আয়তন তাহলে হচ্ছে 1 লিটার, 0.7 atm চাপে, মোট চাপ তাহলে হচ্ছে 0.7 atm, 90 ml অক্সিজেন এবং 0.8 atm চাপে 60 ml নাইট্রোজেন মিশ্রিত করা হলো। ও আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের হচ্ছে আংশিক চাপ হচ্ছে গিয়ে 0.7 আর নাইট্রোজেনের হচ্ছে গিয়ে 0.8। ওকে, মিশ্রণের মোট চাপ কত হবে? এক্ষেত্রে আমি সূত্র ইউজ করবো কোনটা? দেখো 1 লিটার একটি পাত্রে মিশ্রিত করা হয়েছে, তার মানে কিন্তু তাদের আগের আয়তন কিন্তু ম্যাটার করতেছে না, নতুন আয়তন হচ্ছে আমাদের 1 লিটার ভি, আর অক্সিজেনের হচ্ছে গিয়ে আয়তন ছিল হচ্ছে ভি অফ অক্সিজেন হচ্ছে গিয়ে 90 ml আর ভি অফ নাইট্রোজেন হচ্ছে গিয়ে আমাদের 60 ml, আর হচ্ছে গিয়ে অক্সিজেনের আংশিক চাপ পি অফ অক্সিজেন হচ্ছে গিয়ে 0.7 atm আর নাইট্রোজেনের আংশিক চাপ পি অফ N2 হচ্ছে 0.8 atm। আমরা জানি সূত্র অনুসারে, ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে PV is equal to P of PA VA প্লাস PB BB। এখানে আমি লিখতে পারি PV is equal to হচ্ছে গিয়ে P of O2 into V of O2 প্লাস P of N2 into V of N2। এই ম্যাথের জন্য আর কি আমাদের এখানে মোট চাপ আমি বের করব, পি আয়তন দেওয়া আছে 1 লিটার, ঠিক আছে, তাহলে বাকিগুলো আমাদের হচ্ছে লিটারে নিতে হবে। তো বাকিগুলো যদি আমি হচ্ছে লিটারে নিই বা এটাকে আমি হচ্ছে ml এ রাখতে পারি, যেটা ইচ্ছা, ঠিক আছে। তো বাকিগুলো আমি লিটারে নিয়ে নিই, ঠিক আছে। বাকিগুলো যদি আমি লিটারে নিয়ে নিই তাহলে হচ্ছে আমার হচ্ছে হবে অক্সিজেনের আংশিক চাপ হচ্ছে 0.7, অক্সিজেনের আয়তন হচ্ছে আমাদের 90 ml বা 90/1000, ঠিক আছে, প্লাস নাইট্রোজেন আংশিক চাপ হচ্ছে 0.8 ইন্টু নাইট্রোজেনের হচ্ছে গিয়ে আয়তন হচ্ছে গিয়ে 60 ml বা 60/1000। তাহলে আমি এখান থেকে হচ্ছে গিয়ে পি ইকুয়াল টু হচ্ছে আমি পেয়ে যাব 0.7 ইন্টু 90/1000 ইন্টু 0.8। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে পেয়ে যাব হচ্ছে গিয়ে 0.111 অ্যাটমসফিয়ারিক চাপ, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের মোট চাপ। এবার আমরা চলে আসি তৃতীয় সমস্যায়। থার্ড কোশ্চেনটা বুয়েটে আসা একটি সমস্যা, বুয়েটে 2017-18 সালে এটা এসেছিল, তো খুব রিসেন্টলি আসা কিন্তু একটা কোশ্চেন এটা, তো মনোযোগ দিয়ে আমরা একটু দেখি। বলা হচ্ছে একটি 1 লিটার আয়তনের শুষ্ক বাতাসের নমুনায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 786 মিলিমিটার পারদ চাপে 0.925 গ্রাম নাইট্রোজেন এবং অজানা পরিমাণ অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস আছে। এই তাপমাত্রায় বাতাসের নমুনায় নাইট্রোজেনের আংশিক চাপ কত? ঠিক আছে, এখন খেয়াল করো, আমার এখানে হচ্ছে গিয়ে চাপ দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এখানে চাপ দেওয়া আছে,
আমাদের হচ্ছে গিয়ে টেম্পারেচারও কিন্তু দেয়া আছে। এখন কথা হচ্ছে কি আমার বের করতে হবে নাইট্রোজেনের আংশিক চাপ কত। তার জন্য আমার কি দরকার, নাইট্রোজেনের আংশিক চাপ বের করার জন্য আমার দরকার কি নাইট্রোজেনের মোল সংখ্যা ইন্টু মোট চাপ। ঠিক আছে, মোট চাপ কিন্তু আমাদের দেয়া আছে হচ্ছে 786 মিলিমিটার পারদ চাপ। আমার বের করতে হবে নাইট্রোজেনের মোল সংখ্যা। এখন নাইট্রোজেনের মূল সংখ্যা ইকুয়াল টু হচ্ছে গিয়ে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ বের করতে হবে। নাইট্রোজেনের মূল ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে গিয়ে নাইট্রোজেনের মূল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা এন টোটাল। এখন এন টোটাল আমি কীভাবে বের করব? দেখো আমাদের এখানে যেই আমাদের আয়তন দেওয়া আছে 1 লিটার আয়তন, তাই না? তার মানে আমাদের কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাদের টেম্পারেচার দেওয়া আছে, আমাদের প্রেশার দেওয়া আছে। আমি যদি ইউজ করি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি এন বের করে ফেলতে পারি। ঠিক আছে, পিভি বাই আরটি। তো আমি পি এর মানটা বসাবো। দেখো এখন কোন এককে মান বসাবো, লিটার আছে এখানে, তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো। তাহলে আমি হচ্ছে গিয়ে পি এর মানটা বসাবো অ্যাটমসফিয়ারে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার চাপ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 760 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের 786 মিলিমিটার পারদ চাপ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 786 বাই 760 অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে আমি পারদ চাপটা এখানে বসিয়ে দিই, চাপটা আমি বসাই দিই 786 বাই 760 ইন্টু আয়তন দেওয়া হচ্ছে 1 লিটার ডিভাইড বাই, যেহেতু আমাদের হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে বোঝাচ্ছি, তাহলে আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে গিয়ে 25, তার মানে হচ্ছে গিয়ে 298। ঠিক আছে, তো আমি এখন হচ্ছে গিয়ে মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেটারে আমার মান চলে আসবে 0.04227 মোল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এন টোটাল, মোট গ্যাসের মূল সংখ্যা। এখান থেকে আমি নাইট্রোজেনের মূল সংখ্যা পেয়ে যাব, দেখো তো কত আছে 0.925 গ্রাম। তার মানে হচ্ছে গিয়ে নাইট্রোজেনের মূল সংখ্যা হিসাব করতে গেলে নাইট্রোজেনের মোল বের করতে হবে 0.925 গ্রাম, ভাগ দিবে আণবিক ভর দিয়ে। ঠিক আছে, আণবিক ভর হচ্ছে কত, নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে আমাদের কত এখানে 14। ঠিক আছে, তো নাইট্রোজেন আণবিক ভর এখানে আমি হচ্ছে যদি 14 বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে আচ্ছা সরি, এখানে নাইট্রোজেন আণবিক ভর আছে N2, তো আমি এখানে 14, এখানে 28, সরি 20 আমি হচ্ছে এখানে বসাবো। সরি, তো 28 আমি হচ্ছে বসিয়ে দিলাম। আর এন অফ টোটাল হচ্ছে আমাদের কত আসলো 0.4227। তো এখান থেকে আমি যদি মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে গিয়ে নাইট্রোজেনের হচ্ছে গিয়ে মূল ভগ্নাংশ চলে আসবে 0.925 ডিভাইড বাই 28 ডিভাইড বাই 4227 রেজাল্ট হচ্ছে 0.078। তো এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে নাইট্রোজেনের হচ্ছে গিয়ে আমাদের মোট নাইট্রোজেন হচ্ছে আংশিক চাপ বের করার চেষ্টা করি, পি অফ N2, এখানে পি হবে, এটা পি হবে। ঠিক আছে, পি অফ N2 ইকুয়াল টু হবে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত 0.078 ইন্টু মোট চাপ। মোট চাপ কত, মোট চাপ কিন্তু দেওয়া আছে 786 মিলিমিটার, তার মানে হচ্ছে গিয়ে 786 ডিভাইড বাই 760 ইকুয়াল টু হচ্ছে আমাদের যদি হিসাব করি তাহলে মান চলে আসবে 0.81। যেহেতু আমি এটা হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারিক এককে বসিয়েছি, তাহলে এটার মানটা আসবে অ্যাটমসফিয়ার। এটি হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, তো এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ডাল্টনের আংশিক চাপ রিলেটেড ম্যাথ শেষ করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। গ্যাসের আণবিক গতিতত্ত্ব শুরু করার আগে আমাদের গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য সম্বন্ধে আমরা একটু ধারণা নিয়ে নিই। এগুলো তোমাদের বইয়ে আরও অনেক স্বীকার্য পেয়ে যাবা, জাস্ট কিছু ব্যাপার হচ্ছে এখানে জানা দরকার এই আলোচনার জন্য, এবং পরবর্তীতে যে আদর্শ গ্যাস সংক্রান্ত আলোচনায় আমরা যাব সেটা বোঝার জন্য কিন্তু এটা দরকার। ঠিক আছে, তো প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে সকল গ্যাস স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। ঠিক আছে, কণাগুলো কিন্তু স্থিতিস্থাপক, তার মানে তাদের হচ্ছে কি গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত হয়। ঠিক আছে, এবং এদেরকে বলা হচ্ছে গ্যাসের অণু। এই অণুসমূহের মাঝে কোনো ধরনের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, তার মানে কোনো আন্তঃআণবিক বল আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। ঠিক আছে, গ্যাসের অণুসমূহের আয়তন সমগ্র গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য। ঠিক আছে, গ্যাসের তো মোট আয়তন হিসাব করার সময় গ্যাসের অণুসমূহের আয়তন এখানে খুবই নগণ্য হিসেবে কাজ করে, এটাকে হিসেবে ধরা হয় না।
গ্যাসের অণুসমূহের মাঝে এবং পাত্রের দেয়ালের মাঝে যত সংঘর্ষগুলো হয় সবগুলো স্থিতিস্থাপক, তার মানে গতিশক্তি এবং হচ্ছে গিয়ে ভরবেগ সংরক্ষিত হয়। ঠিক আছে, গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, তার মানে এই সমানুপাতিক হচ্ছে গিয়ে টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার, এবং সর্বশেষ হচ্ছে গিয়ে আয়তনের পরিবর্তনের সাথে সাথে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে গিয়ে আমাদের DE/dV যদি করা হয়, যেখানে হচ্ছে আমাদের আয়তন হচ্ছে V আর E হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এটা হবে হচ্ছে 0, কারণ হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন নেই, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, এটা হবে 0, অন্তরীকরণ করলে এটা মান হবে 0। তো এই হচ্ছে আমাদের গ্যাসীয় তত্ত্বের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ। খেয়াল করো, এগুলো কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি রিয়েল গ্যাস বা মানে নর্মাল আমাদের যেই গ্যাস পাওয়া যায় যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই গতিতত্ত্বের স্বীকার্যগুলো হচ্ছে কি খাটে না। এই গতিতত্ত্বের স্বীকার্য শুধুমাত্র খাটে আদর্শ গ্যাসের জন্য। এখন আদর্শ গ্যাস কারা? আদর্শ গ্যাস হচ্ছে কি যে সকল গ্যাস যে কোনো তাপমাত্রা এবং চাপে গ্যাসের সকল সমীকরণসমূহ এবং গ্যাসের সার্বিক সমীকরণ মেনে চলে, কিন্তু এরকম কোনো গ্যাস অ্যাকচুয়ালি হচ্ছে কি পাওয়া যায় না। তার মানে আদর্শ গ্যাস একটা হচ্ছে কল্পিত একটা ব্যাপার, এবং সেটার ক্ষেত্রে স্বীকার্য সময় গ্রহণ করা হয়েছে। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা তার পরের টপিকটাতে করব। আপাতত আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করি। তো গ্যাসের গতিতত্ত্বের আমাদের যে গতীয় সমীকরণটা আছে সেটা সমাধান করে আমরা পাই হচ্ছে PV = 1/3 of mn/c²। ঠিক আছে, PV = 1/3 of mn/c²। তো এখানে আমি লিখতে পারি 1/3 of mn/c² কে আমি লিখতে পারি যে 2/3 × 1/2। এটা কিন্তু 1/3ই হয়, 2 কাটা 1/3 থাকে, 2/3 × 1/2 মানে হাফ mn/c²। এই হাফ mn/c² আমরা কি জানি গতিশক্তি হচ্ছে গিয়ে হাফ mv²। এইটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এই যে হাফ mv² মানে এই যে আমাদের হাফ mv² গতিশক্তি। তো এখানে এটা হচ্ছে গিয়ে আমরা যদি লিখি যে এখানে যে হাফ mn/c²টা আছে, এই n হচ্ছে অণুর সংখ্যা আর m হচ্ছে গিয়ে একটা অণুর ভর। তার মানে অণুর সংখ্যার একটা অণুর ভরকে যদি আমি গুণ দিই, তার মানে আমি গ্যাসের মোট ভর পাচ্ছি। ঠিক আছে, তো এখানে এই হাফ mn/c² আমি এই যে গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে আমি এটা লিখতে পারি হাফ mc²। এটাকে আমি লেখা যায় হাফ, এই এমটা মোট ভরটাকে আমি লিখতে পারি একটা অণুর ভর ইন্টু মোট অণুর সংখ্যা ইন্টু c²। তার মানে এটি হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তি। তাহলে আমি এখানে এই হাফ mn/c² জায়গায় আমি লিখতে পারি গতিশক্তি E। তাহলে আমি লিখতে পারি যে PV = হচ্ছে গিয়ে 2/3 of E। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারবো যে E = 3/2 PV। আবার আমরা জানি PV = হচ্ছে nRT। তার মানে আমি এখান থেকে লিখতে পারবো 3/2 PV = 3/2 nRT। তার মানে E = 3/2 nRT। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। আবার এখান থেকে যদি PV = 1/3 of c², ঠিক আছে, mn/c², এখান থেকে আমি যদি হচ্ছে গিয়ে গতিশক্তি c² যেটা আছে মানে CRMS, ঠিক আছে, গড় বর্গমূল যদি আমি বের করতে চাই, দেখো এখান থেকে আমি লিখতে পারি PVর জায়গায় লিখতে পারি আমি হচ্ছে গিয়ে nRT। ঠিক আছে, বা PVর জায়গায় হচ্ছে 1 মোলের ক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে nRT। 1 মোলের জন্য আমি লিখতে পারি হচ্ছে PV = RT যদি n = 1 হয়। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই mn, তার মানে মোট গ্যাসের ভর হচ্ছে গিয়ে 1 মোল গ্যাসের আণবিক ভর। তাহলে আমি লিখতে পারি 1/3 of mc²। ঠিক আছে, 1/3, এটা 3টা হচ্ছে একটু ঠিক করে লিখি আমি। আচ্ছা, এটা আমি আরেকটু নিচে এখানে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এখানে একটু হচ্ছে হিজিবিজি হয়ে যাচ্ছে। দেখো আমাদের হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমি পাই PV = 1/3 of mn/c²। এই m হচ্ছে গিয়ে একটা অণুর ভর আর n হচ্ছে গিয়ে অণুর সংখ্যা। তার মানে mn = হচ্ছে গিয়ে অণুর গ্যাসের মোট ভর। এখন যদি 1 মোল গ্যাস হয় তাহলে mn মানে হচ্ছে গিয়ে গ্যাসের মোট ভর, এবং 1 মোল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1 মোল গ্যাসের ভর, তার মানে হচ্ছে গিয়ে গ্যাসের আণবিক ভর। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV = আমরা লিখতে পারি nRT। 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি PV = RT। তাহলে আমি এখানে লিখতে পারি RT = 1/3 of mc²। এখান থেকে আমি লিখতে পারি c² = 3RT/m। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি c, ঠিক আছে, c = হচ্ছে গিয়ে √3RT/m। এই c হচ্ছে গিয়ে CRMS বা √mean²। ঠিক আছে,
গড় বর্গবেগের বর্গমূল। তো এখানে দেখো গড় বর্গবেগের বর্গমূল লেখা হয়েছে রুট মিন স্কয়ার লেখা হয়েছে CRMS = √3RT/m। আচ্ছা, একই সাথে আরো দুইটা আমাদের ব্যাপার আসে। একটা হচ্ছে গ্যাসের গড় গতিবেগ C বার √8RT/m, আর একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ CA √2RT/m। কথা হচ্ছে কোনটা কি? গড় বর্গবেগের বর্গমূল মানেটা হচ্ছে কি আমাদের গ্যাসের বর্গবেগের গড় করে তাকে বর্গমূল করা হয়, ঠিক আছে। CRMS হচ্ছে কি C1² + C2² + CN² ডিভাইডেড বাই অনুসংখ্যা n, এটাকে হচ্ছে আমাদের √, এটা হচ্ছে আমাদের গড় বর্গবেগের বর্গমূল। আর গড় গতিবেগটা হচ্ছে সিম্পল গড়, ঠিক আছে। C বার হচ্ছে C1 + C2 + CN + n। তাহলে সম্ভাব্যতম বেগটা কি? সম্ভাব্যতম বেগ হচ্ছে গিয়ে কোনো এক মুহূর্তে কোনো একটা পাত্রে, ধরো কোনো একটা পাত্রে অনেকগুলো গ্যাসের অণু আছে, কোনো এক মুহূর্তে কোনো একটা পাত্রের গ্যাসগুলোর মাঝে সর্বোচ্চ সংখ্যক গ্যাস অণু যেই বেগে গতিশীল থাকে তাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। সর্বোচ্চ সংখ্যক গ্যাস অণু যেই বেগে গতিশীল থাকে তাকে বলা হয় কি সম্ভাব্যতম বেগ। তো সম্ভাব্যতম বেগ CA = √2RT/m। এখন এই তিনটার মাঝে যদি তুলনা করো, দেখো তো এখানে আছে √3RT/m, √8RT/m, √2RT/m। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে RT/m এর সাথে গুণ আছে √3, এখানে √2, এখানে √8, কিন্তু নিচে একটা পাই আছে। এখন 8π এর মান আসে হচ্ছে গিয়ে 2.5 এর কিছু একটা, 2.2 উপরে কিছু একটা মান আসে, ঠিক আছে। এরকম একটা কাছাকাছি কিছু একটা মান আসে। তো সেই জন্য আমি বলতে পারি যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কি CRMS সবচেয়ে বড় 3, তারপর 2 উপরে কিছু একটা, যেহেতু এটা হচ্ছে C বার বা গড় গতিবেগ, এবং সবার শেষে হচ্ছে সম্ভাব্যতম বেগ CA। তার মানে আমি বলতে পারি যে CRMS C বার CA। কোনো একটা গ্যাসের অণুর জন্য গড় বর্গবেগের বর্গমূল সবচেয়ে বেশি, তারপর গড় বেগ বেশি, তারপর সবচেয়ে কম হচ্ছে সম্ভাব্যতম বেগ। আচ্ছা, তো এইবার আমরা এক দুইটা হচ্ছে কি আমরা ম্যাথ সলভ করি এই টপিকটা থেকে। প্রথমেই যেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের 1 নম্বর যে সমস্যাটা বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত, তার মানে CRMS বেগ কত। খুবই সহজ একটা প্রশ্ন, বুটেক্সে 2011 বর্ষ এসেছিল। CRMS = √3RT/m √3 × 8.314, T হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 300 কেলভিন, ডিভাইড বাই হচ্ছে গিয়ে অক্সিজেনের ভর হচ্ছে 32। জাস্ট এই মানগুলো বসিয়ে দিলেই CRMS আমাদের বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা ব্যাপার আমাদের এক্ষেত্রে, যেহেতু আমি হচ্ছে গিয়ে সবগুলো আর এর মানটা বসিয়েছি হচ্ছে কি 8.314, তার মানে হচ্ছে আমাদের কি SI এককে বসানো হয়েছে। সেক্ষেত্রে আমাদের যে আণবিক ভরটা বসানো হবে সেটাও SI এককে বসাতে হবে, এবং আণবিক ভরটা তাহলে SI একক হচ্ছে গিয়ে কেজিতে বসাতে হবে। তাহলে আমাদের কি এখানে কি আছে, গ্রাম আছে 32 গ্রাম, এটা হবে 10⁻3, ঠিক আছে, কেজিতে। তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে গিয়ে 483.56 SI এককে, বেগের মান হচ্ছে গিয়ে MS−1। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে বুয়েটে এসেছিল 2004-05 সালে, তারপর রুয়েটেও আসে 2008-09 সালে। বলা হচ্ছে সেলসিয়াস স্কেলের কত তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ STP-তে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, তার মানে হচ্ছে গিয়ে 273 কেলভিন, ঠিক আছে, টেম্পারেচারে সালফার ডাইঅক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে, ঠিক আছে। তো ধরে নিয়ে হচ্ছে গিয়ে সালফারের গড় বর্গবেগ COSO2 হচ্ছে গিয়ে √3RT/m। সালফারের ক্ষেত্রে m কত, সালফারের ক্ষেত্রে m হচ্ছে আমাদের কত, আচ্ছা এটা আমি পরে বসাই, m of SO2। আবার একই সাথে ক্লোরিনের ক্ষেত্রে এটা হবে হচ্ছে √3RT/m of ক্লোরিন। এটা হচ্ছে আমি হচ্ছে T1 বসালাম, এটা হচ্ছে T2। ক্লোরিনের ক্ষেত্রে আমি T2 বের করব, আর T1 হচ্ছে আমাদের কত, STP, তাই না। আচ্ছা, তো আমি এখান থেকে 1কে 2 দিয়ে ভাগ দিলে আমি লিখতে পারি COSO2, তার মানে সালফার ডাইঅক্সাইডের গড় বর্গবেগের বর্গমূল ডিভাইড অফ COCl2 = ভাগ দিলে আমি কি পাবো বলো তো,
T1 একটু যদি আমি এটা ঠিক আছে, এই 3R তো কাটা যাবে। T1 into m of Cl2 divided by T2 into m of SO2। এবার আমি মানটা বসিয়ে দিব। C of SO2 আমাদের হচ্ছে গিয়ে আর C of Cl2 যেহেতু সমান, তার মানে 1, তার মানে আমি লিখতে পারবো হচ্ছে গিয়ে যেহেতু তারা সমান, ঠিক আছে, তার মানে আমি হচ্ছে গিয়ে লিখতে পারবো actually T2 into m of SO2 is equal to হচ্ছে গিয়ে T1 into m of Cl2। এখান থেকে আমি লিখতে পারবো T2 is equal to হচ্ছে গিয়ে T1, তার মানে হচ্ছে 273 কেলভিন, m of Cl2 মানে হচ্ছে গিয়ে 35.5 ডিভাইড বাই, আচ্ছা Cl2 তো Cl2 এর ক্ষেত্রে তো 35.5 হবে না, এখানে আমার হচ্ছে গিয়ে অনুর ভর বা আণবিক ভর যদি আমি এখানে বসাই, এটা হচ্ছে আমার কত বসাতে হবে, এখানে আমি বসাবো হচ্ছে গিয়ে 71, আর হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর বসাবো হচ্ছে আমাদের কত 64, ঠিক আছে। তো 64 বসালে আমাদের T2 বের হয়ে যাবে হচ্ছে গিয়ে 302.86 কেলভিন, ঠিক আছে, 86 কেলভিন। এটা কিন্তু হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, সেলসিয়াস স্কেল বলেছে, তো এখান থেকে আমি 273 বাদ দিয়ে দিলে আমি পাচ্ছি হচ্ছে 29.86 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো থার্ড যে কোশ্চেনটা আছে সেটাতে বলা হচ্ছে যে এসটিপিতে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 লিটার কার্বন ডাইঅক্সাইড আর 1টি কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে কি আমাদের E is equal to 3/2 nRT। তো প্রথমটার ক্ষেত্রে বলা হচ্ছে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই আমি বসিয়ে দিব 3/2 n, মোল সংখ্যা 1 গ্রাম, W/n is equal to আমরা কি জানি, n is equal to হচ্ছে W/m, ভর বা আণবিক ভর, আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের 44 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে আমাদের কত, টেম্পারেচার হচ্ছে আমাদের 273, ঠিক আছে। তো মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 77.39 জুল। হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বরের জন্য আবার একইভাবে 3 is equal to E is equal to 3/2 nRT 3/2, ঠিক আছে, n, এখানে হচ্ছে 1 লিটার, ঠিক আছে। আমরা জানি 22.4 লিটার গ্যাসের হচ্ছে গিয়ে মোল সংখ্যা হচ্ছে 1 মোল, ঠিক আছে। 22.4 লিটার আয়তন হয় 1 মোলের, সুতরাং 1 লিটার আয়তন হবে কতটুকু 1/22.4 মোল, ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি যে 1/22.4 হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যার আরেকটি সূত্র হচ্ছে n is equal to B/22.4, ঠিক আছে। আচ্ছা, ইন্টু 8.314 ইন্টু 273, মান বসিয়ে দিলে পেয়ে যাব 152.02 জুল। আচ্ছা, 3 নম্বর যেটা বলা হয়েছে যে 1টি কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি। 1টি কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে 1 মোল গ্যাসে থাকে 6.023 ইন্টু 1023 আমাদের অণু, ঠিক আছে। 1 মোল গ্যাসে থাকে 6.023 ইন্টু 23টি অণু, তার মানে 6.023 ইন্টু 23টি অণু থাকে হচ্ছে 1 মোলে, সুতরাং একটি অণু থাকবে 1/6.023 ইন্টু 10⁻³ এটা কিন্তু হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। মোল সংখ্যার আরেকটি সূত্র হলো n is equal to অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আমি হিসাবটা করতে পারবো। তো এই is equal to হচ্ছে গিয়ে 3/2 nRT, n এর জায়গায় আমি বসাবো হচ্ছে 1/6.023 ইন্টু 10⁻23 ইন্টু 8.314 ইন্টু 273 is equal to মানটা পাবো হচ্ছে গিয়ে 5.65 ইন্টু 10⁻21 জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে আলোচনাটা আমাদের শেষ হলো। এবার হচ্ছে কি আমরা প্রবেশ করবো হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সংক্রান্ত আলোচনা, ঠিক আছে।
তো আমরা এর মাঝে একবার বলেছি যে আদর্শ গ্যাস বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে? আদর্শ গ্যাস বলতে আমরা বুঝি যে সকল গ্যাস যে কোনো টেম্পারেচার এবং যে কোনো চাপে, ঠিক আছে, যে কোনো তাপমাত্রা এবং চাপে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, ঠিক আছে, এবং বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলোসাকের সূত্র, এই সূত্রগুলো মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস হচ্ছে গিয়ে যেসব গ্যাস তা মেনে চলে না, বা নর্মাল যে আমাদের সাধারণ পরিবেশে যেসব গ্যাস পাওয়া যায়। কোনো গ্যাস, পরিবেশে যে সকল গ্যাস পাওয়া যায়, কোনো গ্যাসই সকল তাপমাত্রা এবং চাপে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, ঠিক আছে, কোনো গ্যাসই না। তার মানে আদর্শ গ্যাস আসলে বাস্তবে পাওয়া যায় না। তার মানে বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় সবগুলো হচ্ছে বাস্তব গ্যাস, ঠিক আছে। তাহলে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাস সূত্রসমূহ মেনে চলে তাদেরকে বলা হয় কি আদর্শ গ্যাস। বাস্তব কোনো গ্যাস সকল তাপমাত্রা ও চাপে সূত্রসমূহ মেনে চলে না, ঠিক আছে। এখন তাহলে আদর্শ গ্যাসের যে সমীকরণটা প্রতিপাদন করেছি, এটা কি বাস্তব গ্যাস কখনোই মানবে না? মানবে। বাস্তব গ্যাসকে যদি আমাদের হচ্ছে গিয়ে উপযুক্ত পরিবেশ দেওয়া হয়, তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সেই পরিবেশটা কি? সেটা হচ্ছে গিয়ে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। কেন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে আমরা একটু বুঝিয়ে এটা বলবো, ঠিক আছে। তো এখন এটা আমরা একটু পরের স্লাইডে আমরা এটা ব্যাখ্যা করতেছি। তার আগে একটা ব্যাপার একটু ব্যাখ্যা করি, অ্যামাগা বক্র, ঠিক আছে। অ্যামাগা বক্র কি? অ্যামাগা বক্র হচ্ছে গিয়ে যে বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাস থেকে হচ্ছে ডেভিয়েট করে, তার মানে হচ্ছে কি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে যে সরে যায়, আদর্শ গ্যাসের মতো যে আচরণ করে না, এটাকে প্রকাশ করার জন্য বিজ্ঞানী অ্যামাগা হচ্ছে এই বক্ররেখাটা হচ্ছে প্রকাশ করেন আর কি, ঠিক আছে। ব্যাপারটা কিরকম দেখো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র অনুযায়ী, ঠিক আছে, এনআরটি সূত্র অনুযায়ী এক মোল গ্যাসের জন্য, ঠিক আছে, আমরা লিখতে পারবো পিভি ইজ ইকুয়াল টু আরটি, তাই না? তাহলে সকল গ্যাসের এক মোলের জন্য আমাদের কি, সকল গ্যাসের যদি এক মোলের জন্য আমাদের কি হওয়ার কথা, পিভি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু আরটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হওয়ার কথা, তাই না? নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট তাপমাত্রায় টি যদি স্থির থাকে আমাদের হচ্ছে কি সকল গ্যাসের ক্ষেত্রে এই পিভি এর মান কি হবে? ইজ ইকুয়াল টু আরটি হবে। যেহেতু আরও ধ্রুবক, টেম্পারেচারও স্থির, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে আমাদের সকল গ্যাসের ক্ষেত্রে আমাদের কি হওয়ার কথা, যে এই পিভি এর মানটা যেহেতু সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে, আমাদের পি যত বাড়ানো হবে, পি যতই বাড়ানো হোক আয়তন ততই কমবে, এবং পিভি এর মানটা সবসময় যেহেতু কনস্ট্যান্ট থাকবে, আমরা কি পাবো, এক্স অক্ষের সাপেক্ষে যদি এক্স অক্ষে পিকে স্থাপন করলে আর ওয়াই অক্ষে যদি পিভি আমি স্থাপন করি, তাহলে আমি কী পাবো, এক্স অক্ষের বরাবর বা সমান্তরাল একটা সরলরেখা পাবো, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাবো। যেহেতু পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, সবসময় হচ্ছে সমান, পিভি ইজ ইকুয়াল টু যেহেতু ধ্রুবক, তার মানে আমি কী পাবো, এক্স অক্ষের বরাবর একটা সমান্তরাল সরলরেখা পাবো। এটাই হওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যায় যে সকল গ্যাস মানে যে কোনো বাস্তব গ্যাসই আমাদের এই সমান্তরাল সরলরেখা দেয় না, কোনো বাস্তব গ্যাসকে সমান্তরাল সরলরেখা দেয় না, ঠিক আছে। তো কিছু কিছু বাস্তব গ্যাস কী করে, সরাসরি হচ্ছে গিয়ে ঊর্ধ্বগামী একটা সরলরেখা দেয়, ঠিক আছে, যেমন হিলিয়াম, হাইড্রোজেন। আবার কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে দেখা যায় প্রথম দিকে একটা নিম্নগামী সরলরেখা হয়ে তারপর আবার এটা হচ্ছে গিয়ে কী হয়, উপরের দিকে উঠতে থাকে, যেমন কার্বন মনোক্সাইড, মিথেন, অ্যামোনিয়া। কী করলে, চাপ বাড়ানো হলে, চাপ যত বৃদ্ধি করা হয়, যদিও আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সবসময় সমান থাকার কথা, চাপ বৃদ্ধি করলেও কোনো প্রভাব পড়ার কথা না, বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যায়। তো এটাকে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করার জন্যে বিজ্ঞানী অ্যামাগা এই পিভি ইজ ইকুয়াল টু আরটি সমীকরণটাকে নতুনভাবে উপস্থাপন করেন, যে পিভি ইজ ইকুয়াল টু জেড আরটি, ঠিক আছে। এটা কিন্তু এক মোলের জন্য, সবগুলো এক মোলের জন্য জেড আরটি, ঠিক আছে। এই জেডকে বলা হয় সংকোচনশীলতা গুণক, জেডকে বলা হয় সংকোচনশীলতা গুণক। এই জেড প্রকাশ করে যে কোনো একটা বাস্তব গ্যাস কোনো আদর্শ গ্যাস থেকে কতটুকু ভিন্ন আচরণ করতেছে, মানে ডেভিয়েশনটা কতটুকু, ঠিক আছে। তো যেই সকল গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে জেড এর মানটা, জেড ইজ ইকুয়াল টু আমি কীভাবে হিসাব করতে পারবো, পিভি বাই আরটি দিয়ে হিসাব করতে পারবো। আরটির মান তো হচ্ছে ধ্রুবক থাকার কথা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি এর মান হওয়ার কথা আরটি এর সমান, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি এর মান হওয়ার কথা আরটি এর সমান। তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু হবে কত, 1, তাই না? জেড ইজ ইকুয়াল টু হওয়ার কথা 1। তো এখন জেড এর মান যদি 1 থেকে বেশি বা কম হয়, তার মানে সে আদর্শ গ্যাস থেকে আচরণে বিচ্যুতি করতেছে। তো যেই সকল গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1 থেকে বেশি হয়, জেড এর মান যে সকল গ্যাসের থেকে 1 থেকে বেশি হয়, সেই সকল গ্যাসের পিভি এর গুণফল আরটি থেকে বেশি, ঠিক আছে। সেই সকল গ্যাস আমাদের শুরু থেকেই দেখা যায় যে চাপ যত বাড়ানো হয়, সেই সকল গ্যাসের ক্ষেত্রে আমাদের কী হয়, সরলরেখা ঊর্ধ্বগামী একটা সরলরেখা পাওয়া যায়। হিলিয়াম এবং হাইড্রোজেনের ক্ষেত্রে এই অবস্থা দেখা যায়।
আর কিছু গ্যাসের ক্ষেত্রে, যেসব গ্যাসের ক্ষেত্রে জেড স্মলার দেন 1, মানে জেড এর মান 1 থেকে কম, সেই সকল গ্যাসের ক্ষেত্রে এই মানে পিভি স্মলার দেন আরটি, সেই সকল গ্যাস প্রথম দিকে নিম্নগামী সরলরেখা দেয়, মানে চাপ বৃদ্ধি করলে পিভি এর মান কমতে থাকে, তারপর চাপ যত বাড়ানো হয় পিভি এর মান আবার বাড়তে থাকে। অ্যামোনিয়া, মিথেন, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এই ধরনের হচ্ছে একটা সরলরেখা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের অ্যামাগা বক্র এবং সংকোচনশীলতার গুণক। তো দেখো অ্যামাগা বক্রের মধ্যে কি হয়, দেখো অ্যামাগা বক্র হচ্ছে উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায়, ঠিক আছে, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ কি হয় না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আচরণ করে না। তাপমাত্রা যদি হচ্ছে কি আমাদের, আচ্ছা তাপমাত্রা যদি হচ্ছে আমাদের কমানো হয়, তাপমাত্রা যদি কমানো হয়, আচ্ছা এই যে চিহ্নগুলো একটু আলাদা হয়ে গেছে, তাপমাত্রা যদি কমানো হয় তবে হিলিয়াম, নিয়ন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাসের গ্রাফ কী হয়, আমাদের নর্মাল যে গ্যাসগুলো আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসের মতো হয়ে যায়। আবার তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে অক্সিজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসের গ্রাফ কী হয়, পুনরায় হিলিয়াম, নিয়ন, হাইড্রোজেন, মানে যে সকল গ্যাসের জেড গ্রেটার দেন 1 ছিল তাদের মতো হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমি যদি হচ্ছে গিয়ে এখন তাপমাত্রা যদি হচ্ছে কমাইতে থাকি তাহলে এই যে হাইড্রোজেন, হিলিয়াম এর হচ্ছে গিয়ে আমাদের যে রেখাগুলো এগুলো হচ্ছে কী হবে, বাকি গ্যাসগুলোর মতো হয়ে যাবে। আবার তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যামোনিয়া, মিথেন এগুলোর কী হবে, রেখাগুলো হচ্ছে গিয়ে হিলিয়াম, হাইড্রোজেনগুলোর মতো, হাইড্রোজেন গ্যাসগুলোর মতো, মানে জেড গ্রেটার দেন 1 হইলে যেরকম হওয়ার কথা সেরকম হতে থাকে। ঠিক আছে, তো এর থেকে হচ্ছে আমরা বুঝতে পারি যে হচ্ছে বিচ্যুতিটা আসলে হচ্ছে গিয়ে গ্যাসের প্রকৃতির উপর যতটুকু না নির্ভর করে তার বেশি থেকে বেশি নির্ভর করেছে তাপমাত্রার উপর। ঠিক আছে, আচ্ছা তো সংকোচনশীলতা গুণাঙ্কটা কি, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা হিসাব করেছিলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না বলে, সকল গ্যাস মেনে চলে না বলে, সকল গ্যাসের জন্য হচ্ছে কি এটাকে একটু ডেভিয়েশনটাকে হিসাব করা হয়েছে পিভি ইজ ইকুয়াল টু জেড এনআরটি। এই জেডটাই হচ্ছে আমাদের সংকোচনশীলতা গুণক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের মান 1, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিচ্যুতি জেড গ্রেটার দেন 1 অথবা জেড স্মলার দেন 1 হতে পারে। আচ্ছা, এগুলো মোটামুটি সবই অ্যামাগা বক্র থেকে হচ্ছে আমরা বুঝে ফেলেছি। এখন কথা হচ্ছে কি আদর্শ গ্যাস যে বাস্তব গ্যাসের মতো আচরণ করে না, তাহলে বাস্তব গ্যাস যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তাহলে আমরা এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, তাই না? এটাই তো আমরা হচ্ছে গিয়ে বুঝলাম। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণকে একটা কী করে, আমাদের ত্রুটিটা মুক্ত করে। তো ত্রুটিটা কীভাবে মুক্ত করে আমরা দেখি, খেয়াল করো। আমরা যখন আদর্শ গ্যাস সমীকরণটা আমরা হচ্ছে প্রতিপাদন করেছি তখন আমরা কি করেছি, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো আমরা একটু যদি মনে করি, খেয়াল করো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলোতে বলা হয়েছিল অনেকগুলো কথা ছিল, তার মধ্যে দুইটা ইম্পর্ট্যান্ট কথা তোমরা একটু খেয়াল করো। প্রথম কথাটা ছিল দুইটা কথার মধ্যে যে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম একটা কথা। আরেকটা আমাদের হচ্ছে স্বীকার্য ছিল যে গ্যাসের অণুসমূহের মাঝে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। ঠিক আছে, কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। ঠিক আছে, এখন এই দুইটা ব্যাপার হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্স দিয়ে আমরা একটু খেয়াল করি। তো প্রথম কথা হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তন নগণ্য, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এই দুইটা আমাদের হচ্ছে গিয়ে স্বীকার্য, কিন্তু আদর্শ গ্যাসের স্বীকার্য বা গ্যাসের গতিতত্ত্বে যখন আদর্শ গ্যাস আমরা কল্পনা করেছি তখন আমরা স্বীকার করে নিয়েছি যে আদর্শ গ্যাস এরকম হবে। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে তো অণুসমূহের আয়তন অ্যাকচুয়ালি নগণ্য না, বাস্তব গ্যাসের মধ্যে অণুসমূহের আয়তন কিন্তু অ্যাকচুয়ালি নগণ্য না। তাহলে আমরা যদি একটা পাত্রের মাঝে আমরা যদি হচ্ছে গ্যাস রাখি, ধরো এখানে গ্যাস আছে, তো গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন আমি পাত্রের মধ্যে গ্যাসের আয়তন আমি হিসাব করলাম বি। ঠিক আছে, আয়তন আমি হিসাব করেছি বি, কিন্তু এই যে বি আয়তনটা আমি হিসাব করেছি এইটাতে গ্যাসের আয়তন তো আছেই, তার মাঝে যে গ্যাসের অণুগুলো আছে এই অণুগুলোর আয়তনটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করো, এটা যদি আমি হিসাব করি গ্যাসের আয়তন, আর তার মাঝে যে গ্যাসের অণুগুলো আছে তারও একটা আয়তন আছে, তার যে আয়তনটা আছে সেইটা সহকারে আমি আয়তন হিসাব করেছি বি। তার মানে তার আয়তনটা কি করতে হবে, যদি আমি অ্যাকচুয়াল গ্যাসের আয়তনটা বের করতে চাই, ধরে নিই অ্যাকচুয়াল গ্যাসের আয়তন যদি বের করতে চাই, ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের অণুগুলার মোট আয়তন ধরে নিলাম আমি হচ্ছে এক্স, অণুগুলার মোট আয়তন ধরে নিলাম এক্স।
তাহলে যদি আমি অ্যাকচুয়াল গ্যাসের আয়তন বের করতে চাই, তাহলে আমি যেই আয়তন হিসেব করেছি সেই আয়তন থেকে কী করতে হবে, গ্যাসের অণুগুলোর আয়তন বাদ দিতে হবে। তার মানে আমাদের পরিবর্তন গ্যাসের আয়তন হবে কত, ভি মাইনাস এর এক্স। কত হবে, ভি মাইনাস এর এক্স। এটা আমরা এখানে রেখে দিলাম। প্রথম কথা হচ্ছে এইটা। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে গ্যাসের অণুগুলোর মাঝে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। এটা হচ্ছে গিয়ে আমাদের আদর্শ গ্যাসের স্বীকার্য। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে গ্যাসের অণুগুলা কী করে, পরস্পরকে কী করে, আকর্ষণ করে, পরস্পরকে কী করে, আকর্ষণ করে। তো গ্যাসের অণুগুলোর মধ্যে কি একটা আকর্ষণ বল বিদ্যমান, পরস্পরকে আকর্ষণ বল বিদ্যমান। আচ্ছা, এখন খেয়াল করো গ্যাসের চাপ কীভাবে হিসাব করা হয়। গ্যাসের চাপ হিসাব করা হয় যে গ্যাসের অণুগুলা কি বেগে গিয়ে গ্যাসের পাত্রকে হচ্ছে গিয়ে, মানে যেই পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের দেয়ালকে আঘাত করতেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে চাপ হিসাব করা হয়। তো এইভাবে চাপ হিসাব করা হইলো, ধরো হচ্ছে গিয়ে আমাদের পি হিসাব করা হইলো চাপ। কিন্তু পি চাপ হিসাব করা হয়েছে, তখন কিন্তু আমরা ধরে নিয়েছি যে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, গ্যাসের অণুগুলো যখন ছোটাছুটি করে একটা একটাকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বল যদি না থাকতো, তাহলে গ্যাসের অণুগুলো আরও বেশি বলে হচ্ছে আকর্ষণ করতে পারতো, তাই না? আসলে কি করতো, আরও বেশি বলে আকর্ষণ করতো। আকর্ষণ বল থাকার কারণে আমি চাপ হিসাব করেছি পি। তার মানে আমি যদি সকল বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমি চাপটা হিসাব করতে চাই, তাহলে আমার এই আকর্ষণ বিকর্ষণ বলটা সহকারে আমার হিসাব করতে হবে এই চাপ পি প্লাস আমাদের কি একটা কিছু একটা রাশি ওয়াই। সেই ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা হবে পি প্লাস ওয়াই ইন্টু ভি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আর টি। এই ওয়াই আর এক্স হচ্ছে গিয়ে আমাদের রাশিটা। ঠিক আছে, এই রাশিটাকে হচ্ছে গিয়ে ভ্যান ডার ওয়ালস প্রকাশ করেছে। দেখো ওয়াই হচ্ছে আমাদের রাশিটা হচ্ছে পাওয়া গেছে যে এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, এগুলো পরীক্ষালব্ধ রাশি। আর এক্স ইজ ইকুয়াল টু পাওয়া গেছে এন অফ এন বি। এখানে এ হচ্ছে আমাদের ধ্রুবক, বিও আরেকটা ধ্রুবক। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। ঠিক আছে, আর এখানে এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, বি হচ্ছে আমাদের আয়তন। এই যে হচ্ছে আমাদের যেই ত্রুটিটা হচ্ছে মুক্ত করে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দিয়েছেন পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ইন্টু ডি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আমাদের কি ত্রুটি মুক্ত ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের আলোচনা শুরুতেই বলেছিলাম যে দেখো উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কেন? খেয়াল করো, তাপমাত্রা যত বৃদ্ধি করা হবে আয়তন তত বৃদ্ধি পাবে। আবার প্রেসার যত কমানো হবে, চাপ যত কমানো হবে, আয়তন তত বৃদ্ধি পাবে। তার মানে দুইটা ক্রাইটেরিয়াই বলতেছে যে আয়তন বৃদ্ধি পাইতে হবে। এখন আয়তন বৃদ্ধি পাইলে কি হয়? আয়তন বৃদ্ধি পাইলে গ্যাসগুলো এতই ছড়িয়ে ছিটিয়ে যায়, ঠিক আছে, এতই ছড়িয়ে ছিটিয়ে যায়। ধরো আয়তন অনেক বৃদ্ধি করা হয়েছে, ধরো এই পাত্রের তুলনায় এই পাত্র অনেক গুণে বৃদ্ধি করা হলো, তাহলে গ্যাসের আয়তন অনেক বৃদ্ধি পেয়ে গেল। এবং এতই ছড়িয়ে ছিটিয়ে যায় যে গ্যাসের অণুগুলোর মধ্যে আর কার্যত কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, কারণ গ্যাসের অণুগুলো এত দূরে দূরে অবস্থান করে, কার্যত কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। এবং গ্যাসের আয়তন এতই বড় হয়ে যায় যে গ্যাসের অণুগুলোর আয়তন যদি হয় এনবি, সেই এনবি গ্যাসের আয়তনের তুলনায় কী হয়, প্রচণ্ড নগণ্য হয়ে পড়ে। এবং সেক্ষেত্রে ভি মাইনাস এনবি কার্যত আমাদের কি হয়, বি এর সমানই হয়, গ্যাসের মোট আয়তনের সমানই হয়। তার মানে যখন উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ দিবা, তার মানে এই দুইটা শর্ত, যেই দুইটা শর্ত হচ্ছে আমাদের কি করেছিল, আদর্শ গ্যাসের সূত্রকে ত্রুটিপূর্ণ করেছিল, দুইটা শর্তই কি হয়ে যায়, নগণ্য হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি কি করে, আমাদের কাজ করা শুরু করে। এবং সেই ক্ষেত্রে আমরা উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে কি করতে পারবো, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমরা ছোট ছোট দুইটা হচ্ছে গিয়ে আমরা সমস্যা দেখব। প্রথম সমস্যাটা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 লিটার আয়তনের পাত্রে রাখা 1 মোল পরিমাণ একটি গ্যাস এত চাপ প্রদান করে। গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত? আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির মাত্রা কত? একদম ইজি একটা ম্যাথ। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি। এখান থেকে আমি পাবো জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আর টি। এবার আমি মানগুলো বসিয়ে দিই। পি এর মান হচ্ছে আমাদের 99.9। এখন দেখো আমি এখানে মানটা বসানোর সময় দেখো এখানে আমার হচ্ছে গিয়ে আয়তন দেওয়া হচ্ছে লিটারে। তাহলে আমি যদি এইটা লিটার অ্যাটমসফিয়ার এককে যদি আমি হচ্ছে গিয়ে বসানোর চেষ্টা করি, তাহলে আমার হচ্ছে চাপটাকে অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 101.325 কিলো প্যাসকেল। তার মানে হচ্ছে 99 কিলো প্যাসকেল যদি হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারে নেই, 101.325 দিয়ে ভাগ দিতে হবে।
ইন্টু আয়তন হচ্ছে 30 লিটার ডিভাইড বাই আর এর মান হচ্ছে গিয়ে 0.0821, কারণ হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি, ইন্টু টেম্পারেচার হচ্ছে গিয়ে কত 17, তার মানে হচ্ছে গিয়ে 290 কেলভিন। ঠিক আছে, সবগুলো বসিয়ে দিলে আমি জেড এর মান পেয়ে যাবো হচ্ছে 1.23। ঠিক আছে, তার সংকোচনশীলতার মান ছিল 1.33। আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির পরিমাণ কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে হচ্ছে বিচ্যুতি হয়েছে হচ্ছে কত 1.23 মাইনাস 1, তার মানে 0.23। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিচ্যুতির পরিমাণ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিচ্যুতির পরিমাণ। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা শেষ। এবার আমরা একটু সেকেন্ড কোশ্চেনটা দেখব। দেখো, দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4.5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে 99 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এ এবং বি এর মান এত হয়, তার মানে দুইটা যে ধ্রুবক ছিল, ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক ছিল, সেই দুইটা ধ্রুবকের মান যদি দেওয়া আছে, তবে গ্যাসের চাপ নির্ণয় করো। ঠিক আছে, গ্যাসের চাপটা আমাদের নির্ণয় করতে হবে। এই মান আদর্শ গ্যাস সমীকরণ প্রাপ্ত মান অপেক্ষা কত কম বা বেশি। খেয়াল করো, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ অনুসারে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু বি মাইনাসের এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখতে পারি যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন আর টি বাই ভি মাইনাসের এন বি। এখান থেকে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এন আর টি বাই ভি মাইনাসের এন বি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার লেখা যায়, তাই না? এবার যদি আমি এখানে চাপ বের করতে, আবার আমরা এখান থেকে আমি যদি মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রথমে হচ্ছে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কত হবে 99 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, এন ইজ ইকুয়াল টু কত হবে 99 বাই কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত 44, তার মানে হচ্ছে 2.25 মোল। ঠিক আছে, তাহলে এন এর মান হচ্ছে 2.25। আয়তন আমি বসাবো হচ্ছে লিটার এককে, দেওয়া আছে 4.5 লিটার আয়তনের পাত্র, তাহলে আয়তন হচ্ছে লিটার এককে বসাবো। তাহলে আমাদের আর বসাবো হচ্ছে গিয়ে 0.0821, তাহলে চাপটা চলে আসবে অ্যাটমসফিয়ার এককে। টেম্পারেচার দেওয়া আছে 35, তার মানে হচ্ছে কত 308 কেলভিন। বি দেওয়া আছে হচ্ছে 4.5 লিটার, মাইনাসের এন হচ্ছে আমাদের 2.25, আর হচ্ছে গিয়ে বি এর মান দেওয়া আছে 4.286 ইন্টু 10⁻², বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস এন স্কোয়ার 2.25 হোল স্কোয়ার ইন্টু এর মান হচ্ছে গিয়ে 3.658 ডিভাইড বাই বি স্কোয়ার হচ্ছে আমাদের কত 4.5 হোল স্কোয়ার। সবগুলো মান বসিয়ে দিলে আমি মানটা পেয়ে যাব হচ্ছে গিয়ে 11.83015 অ্যাটমসফিয়ার। এটি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের, এই যে বাস্তব গ্যাসের হচ্ছে গিয়ে চাপ। এবার আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে যদি আমি আদর্শ গ্যাসের চাপটা আমি হিসাব করি, এখানে হিসাব করতেছি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে আমি চাপ ইজ ইকুয়াল টু পেয়ে যাবো পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি। ঠিক আছে, এন এর মান কত 2.25, আর এর মান হচ্ছে 0.0821। ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে 308, আর আয়তন দেওয়া আছে হচ্ছে আমাদের কত 4.5। সবগুলো মান বসিয়ে দিলে চাপ পেয়ে যাবো অ্যাটমসফিয়ারিক এককে 12.47153 অ্যাটমসফিয়ার। তাহলে আমি বুঝতে পারতেছি যে বিচ্যুতি এখানে কতটুকু হয়েছে। এটা থেকে এটা বিয়োগ দিলে আমি বিচ্যুতি পেয়ে যাব। বিচ্যুতিটা আমি এখানে জায়গা নেই, যেহেতু আমি উপরে লিখতেছি বিচ্যুতি, ঠিক আছে, বা হচ্ছে কত কম বা বেশি, এটা যদি বলি 12.4153 মাইনাস 11.83015 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0.64138 অ্যাটমসফিয়ার। এটি হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা এই লেকচারের শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, এই লেকচারে আমরা মোটামুটি
চেষ্টা করেছি গ্রাহামের ব্যাপন সূত্র, আমাদের হচ্ছে গিয়ে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আমাদের হচ্ছে আদর্শ গ্যাস এবং হচ্ছে গিয়ে বাস্তব গ্যাসের গতিতত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছ। তো তোমরা যদি হচ্ছে গিয়ে ঠিকভাবে এটা ফলো করো অ্যান্ড হচ্ছে গিয়ে এটা যদি আমরা হচ্ছে আরও কিছু সমস্যা হয়তো বা বইয়ে পেয়ে যাবে, ওগুলো সলভ করলে বা এই লেকচারটা ফলো করলে আশা করি এই পার্ট থেকে যে কোনো কোশ্চেন তোমরা আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।